নমস্কার, TV9 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি দিশা। কথা বলবো চালিয়ে খেলার এই পর্বে পাঞ্জাব কিংস ভার্সেস রাজস্থান রয়্যালস। তাহলে আজ যে এই বিষয়গুলো নিয়ে যে কথা বলবো, কার সঙ্গে কথা বলবো? নতুন কেউ নয়, এর আগেও আমরা অনেকবারই বসেছি একসঙ্গে বিশ্লেষণে, আলোচনায়, আড্ডায়। আর আজ আরও একবার তার সঙ্গেই বসতে চলেছি আমার অন্যতম পছন্দের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক প্রান্তিক দেব। প্রান্তিক দা, আরও একবার তোমার সঙ্গে ভালো লাগছে বসে। তো আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংস নিয়ে যদি কথা বলি, দিল্লি ক্যাপিটালসের মতো পাঞ্জাবও কিন্তু দেখতে গেলে এখনও ধারে ভারে এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত এক কথায় বলতে গেলে খুব ব্যালেন্সড একটা দুর্দান্ত স্কোয়াড ফর্ম করে রেখেছে পাঞ্জাব। সব থেকে ব্যালেন্স টিম এই জন্য বলছি, মানে টি-20 ক্রিকেটে টিমের মধ্যে যদি ব্যালেন্স না থাকে, ব্যালেন্স ইন দ্য সেন্স শুধু ব্যাটিং নয়, ব্যালেন্স ইন দ্য সেন্স বোলিং এবং অলরাউন্ডার একটা বড় রোল পার্ট করে। টি-20, যে কোনো টি-20 ইন্টারন্যাশনাল হোক, যে কোনো টি-20 লিগ হোক, অলরাউন্ডাররা একটা বড় পার্ট প্লে করে। তো সেখানে আমি যদি ওদের ব্যাটিং দেখি, ওরা আপ টু 9 পর্যন্ত ব্যাটিং করতে পারে। মানে ইম্প্যাক্ট প্লেয়ারকে যদি ইনক্লুশন করা হয় ব্যাটিং লাইন আপে, ওরা আপ টু 9 পর্যন্ত ব্যাটিং করতে পারে। আবার বোলার হিসেবে ওরা 6টা বোলার চোখ বুঝে 6টা বোলার ইউজ করতে পারে, চোখ বুঝে। পারলে 7 নম্বরও ইউজ হতে পারে, কিন্তু 6টা তো চোখ বুঝে ইউজ করতে পারে। সেই দিক থেকে ব্যালেন্স, ভীষণ ব্যালেন্সড একটা টিম। ফিল্ডিং ভালো, তার সঙ্গে আগের দিনও তোমাকে যেটা বলছিলাম যে ইনপুটস থাকতে পারে, রসদ থাকতে পারে, কিন্তু আসল কথা হচ্ছে এক্সিকিউশন। এবং প্রথম দুটো ম্যাচে যেটা দেখা গেছে যে ওদের এক্সিকিউশনটাও একদম প্রপার জায়গায়, ঠিক যখন যার যেমনটা প্রয়োজন, যার যেমনটা রোল, প্রত্যেকে সেই রোলটা প্লে করছে। তাই ব্যালেন্স দেখতে গেলে পাঞ্জাব বেশ কয়েকবার এর আগে দেখেছি আইপিএলে, চ্যাম্পিয়ন তো হতেই পারেনি, ছেড়ে দাও, কিন্তু বেশ কয়েকবার প্রমিসিং একটা সিজন তারা কাটিয়েছে, ফাইনালও খেলেছে একবার। কিন্তু কোথাও না এই একটা ব্যালেন্সের অভাবে তাদেরকে প্রতিবার ওই ট্রফির খুব কাছে গিয়েও ফেরত আসতে হয়। ওই অনেকটা বলে চায়ের কাপটা রেডি ছিল কিন্তু চুমুকটা দেওয়া হলো না। তো পাঞ্জাবের ক্ষেত্রে বার কয়েক এরকম হয়েছে। এবারও সেই একটা দুর্দান্ত ব্যালেন্স সাইড ওরা তৈরি করেছে। আমি যদি ব্যক্তিগত আমার একদম মত, এবারের আইপিএলে যে কটা দল আছে সব থেকে বেশি ব্যালেন্স টিম করেছে পাঞ্জাব। কারণ ওরা রিটেনশনে মাত্র 2জন প্লেয়ারকে রেখেছিল, প্রাপ সিমরানকে রেখেছিল এবং শশাঙ্ক সিংকে রেখেছিল। বাকি গোটা টিমটাকে রিলিজ করে, তারপর আবার অপশন থেকে পুরোটা পিক করে। এবং পিক করার পেছনে একদম মানে কি বলবো, খুব একদম প্ল্যানিং মাথায় রেখে একটার পর একটা ওরা প্লেসে ক্রিকেটারকে মানে কিছু কিছু জায়গায় বলে একাধিক ক্রিকেটার ওদের কাছে আছে। মানে একজন যদি কোনো কারণবশত ইনজুরি হয় বা অন্য কোনো কারণবশত খেলতে না পারে, সেখানে কিন্তু আরেকজন রিপ্লেসমেন্ট হিসেবে আসতে পারে। এবং যে রিপ্লেসমেন্ট হিসেবে আসবে সেও কিন্তু ট্যালেন্টের দিক থেকে কোনো অংশে কম থাকবে না। তো সেই জন্য এবারের আইপিএলে একদম আমার ব্যক্তিগত মত, এবারের আইপিএলে সব থেকে ব্যালেন্সড দল, এবং এই ব্যালেন্স দলটাকে কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর দেখাচ্ছে। ম্যাচটাও অনেকটা ক্যালকুলেটিভ থাকছে, ভীষণ ক্যালকুলেটিভ থাকছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ফর্ম, প্রত্যেকে ফর্মের মধ্যে আছে। যখন যার প্রয়োজন, তোমাকে যেটা একটু আগে বলছিলাম, যখন যার যতটা প্রয়োজন তখন সে ঠিক সেইভাবে এক্সিকিউট করছে। এটাই হচ্ছে ওদের সব থেকে এই মুহূর্তে এখনো পর্যন্ত ব্যালেন্স দল, এবং এখনো পর্যন্ত সব থেকে কিন্তু টপ ক্লাস পারফরমেন্স ওরা দিয়ে আসছে। এটা কন্টিনিউ করলে এবার হয়তো ওই ঠোঁট আর চায়ের কাপের দূরত্বটা ঘুঁচতে পারে। একদমই। তো তুমি ফর্মের কথা যখন বলছো, অধিনায়ক শ্রেয়াস আইয়ারের এই যে সুপার ডুপার ফর্ম আমরা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু দলের জন্য একটা বাড়তি অক্সিজেনের মতোই কাজ করে যাচ্ছে। দলের জন্য বাড়তি, হ্যাঁ দল তুমি বললে, আমি এখানে না দুটো দলের কথা বলবো। আবার যেহেতু এই ক্রিকেট আড্ডায় অনেক তো ব্যক্তিগত মতগুলো বলা যায়, তা ব্যক্তিগত মত বলতে গেলে আমি না বলবো এখানে দুটো দলের জন্য হাওয়া, কারোর জন্য কার্বন ডাই অক্সাইডের কাজ করছে, কারোর জন্য অক্সিজেনের কাজ করছে। প্রথমে কার্বন ডাই অক্সাইডটা বলি, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। গত বছরের চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন, খুব ভালো পারফরমেন্স শ্রেয়াস আইয়ারের গত বছর ছিল বলবো না, একটা অ্যাভারেজ পারফরমেন্স ছিল, কিন্তু তারপর তাকে ছেড়ে দেওয়া এবং তারপর যখন সে ফিরেছে, এবার মাঝে একটা পর্ব ইন্ডিয়ান টিমে গেছে, ওটাই আসছি কথায়, কিন্তু এবার যখন সে ফিরেছে আইপিএলে দুর্দান্ত ফর্মে আছে প্রথম দুটো ম্যাচে। এবং শ্রেয়াস আইয়ারের কথা, মানে এই জেনারেশনের প্লেয়ারদের মধ্যে শ্রেয়াস আইয়ার অন্যতম ট্যালেন্টেড প্লেয়ার, এবং তার সঙ্গে ওর ক্যাপ্টেন্সি এবিলিটিটা সবসময় তোমার কি বলবো, মানে কথার মধ্যে থাকে। ও
খুব ভালো ক্যাপ্টেন মেটেরিয়াল যাকে বলে। কারণ আমার মনে আছে শ্রেয়াস আইয়ারকে যখন কলকাতা পিক করে তার আগে আমাদের এই TV9 বাংলারই একটা অনুষ্ঠানে আমার একজনের সঙ্গে কথা হচ্ছিল, এবং সেখানে আমি অকশনের আগেই বলেছিলাম যে শ্রেয়াস আইয়ার বড় দর পাবে, তার কারণ হচ্ছে অনেক কটা টিমের সেবার ক্যাপ্টেনের প্রয়োজন ছিল, তার মধ্যে একটাও ছিল কলকাতা নাইট রাইডার্স, এবং যাদের যাদের ক্যাপ্টেনের প্রয়োজন ছিল তারা কিন্তু শ্রেয়াসের পেছনে দৌড়বে, এটা আমার ব্যক্তিগত মত ছিল। এবং অকশনে কিন্তু আলটিমেটলি দেখা গেল সেটাই হয়েছিল, KKR-ওকে তুলেছিল, ক্যাপ্টেন হলো, চ্যাম্পিয়ন হলো, সবই হলো, কিন্তু এখন ও দুর্দান্ত ফর্মে আছে। তার কিছু টেকনিক্যাল কারণ আগের দিন যখন প্রাক্তন ক্রিকেটাররা বিশ্লেষণ করছিলেন খেলা চলাকালীন, তখন দেখছিলাম ও টেকনিক্যালি নিজেকে কিছুটা বদলেছে, মাঝখানে ইন্ডিয়ান টিম থেকে বাদ যাওয়া, তারপর কামব্যাক করা, এবং কামব্যাক করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত খেলা, এবং ওর স্টান্সেও কিছুটা বদল হয়েছে, এখন অনেকটা ওপেন চেস্টেড থাকছে। হ্যাঁ, পুল শট বা হুক শটও মারতে পারে না, শর্ট বল ওকে বারবার ডিস্টার্ব করে এটা বলা হতো, সেটাই সেই জায়গাটাকেও কাজ করেছে, তার প্রমাণ গত ম্যাচে লম্বা লম্বা পুল হুকে 6 মেরেছে। তা সেই জায়গা থেকে শ্রেয়াস আইয়ার অনেক প্রাক্তন ক্রিকেটারের মতে, কমেন্ট্রিতে যখন শুনছিলাম অনেকের মতেই যে ওর ক্রিকেটিং ক্যারিয়ারের বেস্ট ফর্মের মধ্যে এখন আছে। তাই সেই জায়গায় আমার ক্যাপ্টেন যদি ওই 3-4 নম্বরে নেমে এইরকম একটা ফর্মে থাকে, এবং সব থেকে বড় কথা খেলাটা ক্যাপ্টেন কিন্তু ব্যাট হাতে রোল করাচ্ছে খেলাটাকে, ওকে ঘিরে বাকিরা খেলছে, সেটা সব থেকে বড় কথা। আর সেলফলেস ক্যাপ্টেনের কথা যেটা বলছিলাম, সেলফলেস ক্যাপ্টেন মানে আগে প্রথম ম্যাচটায় যেখানে ওর সেঞ্চুরি 97 নট আউট ছিল, সেঞ্চুরিটা হয়ে যেত, ওর সঙ্গে যে পার্টনার খেলছিল শশাঙ্ক সিং, শুনেছি ও চাইছিল যে শ্রেয়াসের সেঞ্চুরি হোক, ও সিঙ্গেল দিতে চাইছিল, কিন্তু শ্রেয়াস এসে বারবার বলছে নিজের এরিয়ায় বল পেলে মারো, আমার সেঞ্চুরির কথা ভাবতে হবে। ঠিক আছে, তা সেই জায়গায় আমি বলবো সেলফলেস ক্যাপ্টেন, এত ভালো একজন ক্যাপ্টেন যদি থাকে তাহলে কিন্তু বাকিরা ওকে কেন্দ্র করে যারা খেলে, বাকিরা যারা থাকে তারাও কিন্তু অনেক বেশি মোটিভেটেড হয়। তো সেই ওই আবার বললাম যে এখন সব ভালো চলছে, সেই জন্য হয়তো সব ভালো ভালো লাগছে। যখন আবার একটু ব্যাড প্যাচ তৈরি হবে তখন দেখতে হবে সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা, বা শ্রেয়াস ওই জায়গাগুলোকে মেরামত করতে পারছে কিনা অ্যাজ ক্যাপ্টেন অ্যান্ড অ্যাজ ব্যাটার। তো পাঞ্জাবেও একদিকে যেমন আমরা দেখছি দেশি বিদেশি তারকারা রয়েছেন, রাজস্থান রয়্যালসেও কিন্তু বহু তারকারা রয়েছেন, কিন্তু তারা কিন্তু এখনো দাগ কাটতে পারেননি। দেখো, রাজস্থান রয়্যালসের অকশন দেখে না, মানে যদিও রাহুল দ্রাবিড় ওখানে আছেন, রাহুল দ্রাবিড়ের ক্রিকেট মস্তিষ্কর সামনে কথা বলাটা আমার কাছে ধৃষ্টতা ব্যক্তিগতভাবে, যে উনি কি ভেবে অকশন টেবিলে ছিলেন, কি করেছিলেন। কিন্তু আমার একদম ব্যক্তিগত মত যদি বলতে হয়, গত কয়েক বছরে রাজস্থান রয়্যালস না একটা কোর সেট করেছিল, তার মধ্যে আশ্বিন ছিল, যজবেন্দ্র চাহেল ছিল, তার মধ্যে জশ বাটলার ছিল। এই প্লেয়ারগুলোকে এইবার না রাখা এবং এই প্লেয়ারগুলোর পেছনে অকশনে না যাওয়া, এবং একটা সেট যেটা রাজস্থান তৈরি করেছিল, অ্যাপ্রোচ যেটা তৈরি হয়েছিল, সেই অ্যাপ্রোচ এবং সেট দুটোই কিন্তু ভেঙে গেছে। সেই ভেঙে যাওয়ার জন্য ওদের মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ নিচের দিকে খুব বেশি সিমরান হেটমায়ার নির্ভর, একটু মিডল অর্ডারের শেষ পার্টটা সিমরান হেটমায়ার যদি কিছু করতে না পারে, লোয়ার ডাউন দ্য অর্ডার ফাঁকা হয়ে যাচ্ছে। ইয়াশাসভি ফর্মে নেই, একদম ঠিক আছে। জশ বাটলার যেই খেলাটা খেলছিল সেই রকম খেলার মতো কিছু নেই, কারণ জশ বাটলার না থাকায় সঞ্জু স্যামসন ওপেন করছে, বা আমি যদি 1-2-3 ইয়াশাসভি সঞ্জু জশ বাটলারকে ধরি, 3 নম্বর জায়গাটা ফাঁকা হয়ে আসছে। ধ্রুব জুরেলকে অত টাকা দিয়ে রাখার কারণ অনেকেই খুঁজে পাননি, আমিও ব্যক্তিগতভাবে হয়তো খুঁজে পাইনি, জানি না, আমাকে ভুল প্রমাণ করবে হয়তো ধ্রুব জুরেল। বাকি সিজনটায় প্রথম ম্যাচে যথেষ্ট ভালো পারফর্ম করেছে, কিন্তু কোথাও একটা সেট যে তৈরি হয়েছিল সেই সেটটা ভেঙে গেছে। তো নতুন সেটটা না এখনো নিজেদের মধ্যে জেলিংটা কমপ্লিট হয়নি, এবং কে কোন দায়িত্বটা নেবে তার একটা সমস্যার কারণ অবশ্যই সঞ্জু স্যামসনের প্রথম দুটো ম্যাচে ক্যাপ্টেন্সি না করা, রিয়ান পারাগ সেখানে ক্যাপ্টেন্সি করেছে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সঞ্জুকে ব্যবহার করা, তো সেটা কোথাও একটা দাগ কেটেছে। এবার ক্যাপ্টেন সঞ্জু আজ থেকে ফিরবে, তো এখন দেখা যাক ক্যাপ্টেন সঞ্জু যেভাবে পরিকল্পনা করেছিল সিজন শুরুর আগে সেইভাবে এক্সিকিউশন হয় কিনা। যদি হয় তাহলে কিন্তু আরও চ্যালেঞ্জিং সাইড, যথেষ্ট ভালো সাইড, চ্যালেঞ্জিং সাইড। হ্যাঁ, আগের বারের সেট আপটা হয়তো ভেঙেছে, নতুন সেট আপটা ক্লিক করতে হয়তো একটু সময় লাগছে, কিন্তু যখনই ক্লিক করবে ওরাও কিন্তু ডেঞ্জারাস সাইড। তো প্রান্তিক দা, যে তুমি একটু আগে রিয়ান পরাগের কথা বললে, রিয়ান পরাগের পারফরমেন্সও যে দেখা যাচ্ছে সেই হিসেবে সেও কিন্তু তার যে ছাপটা, সেই ছাপটা কিন্তু সেও মানে বসাতে পারছে না, কেউই পারছে না। রিয়ান পরাগ পারছে না, যশস্বী জয়সওয়াল পারছে না, ধ্রুব জুরেল ইন অ্যান্ড আউট খুব একটা ভালো নয়,
শিমরান হেটমায়ার অ্যাভারেজ, কেউই পারছে না। রিয়ান পরাগ অ্যাজ ক্যাপ্টেন এখনও তৈরি বলে আমি অন্তত মনে করি না। ভালো ক্রিকেটার, নর্থ ইস্টার্ন জোনের মানে আইডল বলতে পারো। এর মধ্যে কিছুদিন আগে রিয়ান পরাগের এক ফ্যান মাঠে নেমে ঢুকে এসেছিলেন বলে অনেক নেটিজেন অনেক কথা বলেছেন। তবে কোথাও কি বলতো, সেই নেটিজেনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আর কি, যে নর্থ ইস্টার্ন জোনের ওই একটাই প্লেয়ার ক্রিকেটার যে ইন্ডিয়ান সার্কিটে আছে। হ্যাঁ, তো বিরাট কোহলির সাথে রিয়ান পরাগের তুলনা, মানে বিরাট কোহলির সাথে ইডেনে যেই ইনসিডেন্টটা হয়েছিল সেটার সাথে রিয়ান পরাগের তুলনা বা ফ্যান বেসের তুলনা হয়তো করাটা ঠিক নয়। আবার এটাও বলা ঠিক নয়, কারণ যেভাবে বলা হয়েছিল যে কিছু টাকা দিয়ে নাকি রিয়ান পরাগ, মানে মজার ছলে বলা হচ্ছিল এইগুলো, কিন্তু এই মজাগুলো না খুব একটা ভালো, মানে যারা অন্তত একটু ক্রিকেটটা বোঝেন, যারা অন্তত একটু খেলাধুলো ভালোবাসেন, তাদের কাছ থেকে এক্সপেক্ট করা যায় না। মানে মজা ঠিক আছে, কারণ রিয়ান পরাগ, আমি বলছি না বিরাট ক্রিকেটার, কিন্তু রিয়ান পরাগ ওই নর্থ ইস্টার্ন জোনের একমাত্র ক্রিকেটার যে এখন ইন্ডিয়ান সার্কিটে আছে। ওই গোটা নর্থ ইস্টার্ন জোনের সবকটা স্টেটের ছেলে মেয়ে, তাদের কাছে এই মুহূর্তে নিজেদের আইডল, আমার ঘরের ছেলে ওই একমাত্র রিয়ান পরাগ। তাই ওর ওপর একটা আবেগ থাকবে। সেটা নিয়ে প্রচুর খিল্লি, ফাইজলামি, ইয়ারকি এ সমস্ত হয়েছে। আমার কোথাও মনে হয় অতটা হয়তো বাড়াবাড়ি ঠিক ছিল না, যে টাকা দিয়ে মাঠে ফ্যান ঢোকানো হয়েছিল। ঠিক আছে, রিয়ান পরাগ, হ্যাঁ যেটা বলছিলাম, রিয়ান পরাগ অ্যাজ ক্যাপ্টেন এখনও সেই জায়গায় নেই। ক্যাপ্টেন কতটা ভালো হতে পারবে ভবিষ্যতে, আরও এখন অনেক সময় পড়ে রয়েছে রিয়ান পরাগ নিয়ে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জু যখন ছিল না, তখন রাজস্থান রয়্যালসের আর কোনো উপায় ছিল না রিয়ান পরাগকে ক্যাপ্টেন্সি দেওয়া ছাড়া। তার কারণ ওরা চেয়েছিল যে রাজস্থান ঘরানার সঙ্গে যারা অনেক দিন ধরে আছে তাদের মধ্যেই কেউ ক্যাপ্টেন্সিটা করুক। রিয়ান পরাগকে কিন্তু রাজস্থান অনেক দিন নিজেদের সঙ্গে রাখছে, যশস্বী জয়সওয়ালের মতোই। সেহেতু যশস্বী বা রিয়ান পরাগের মধ্যে কেউ একজন হয়তো স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হওয়ার কথা ছিল, সেই জায়গায় রিয়ান পরাগ হয়েছে। তাই রিয়ান পরাগের ক্যাপ্টেন্সি নিয়ে খুব বেশি কথা বলার হয়তো জায়গা বলো বা সিচুয়েশন বলো আসেইনি। তো দেখা যাক ভবিষ্যতে রিয়ান পরাগ কী করতে পারে। তবে রিয়ান পরাগের ওপর থেকে ক্যাপ্টেন্সির প্রেশারটা এবার সরে যাবে, হয়তো একটু খোলা মনে আরেকটুও খেলতে পারবে। তবে ও ফ্ল্যামবয়েন্ট ক্রিকেটার, তো ফ্ল্যামবয়েন্ট ক্রিকেটাররা যেমন হয়, ওই তোমার অনেকটা সানরাইজার্স ঘরানার মতো প্রথম বল মারার পেলে মেরে দেবে, মারতে গিয়ে আউটও হয়ে যেতে পারে, ছয়ও হতে পারে। তো এই জিনিসগুলো চলতে থাকবে। মানে আমি যদি ক্রিকেটটাকে এখন 80-র দশক বা 90-র দশকের ক্রিকেটের মতো করে ভাবি, যে প্রথম বল অফ স্টাম্পের বাইরে ব্যাটসম্যান ছাড়বে, ব্যাটের নিচ দিয়ে বল যাবে, কিপার বল ধরবে, এখন আর ক্রিকেটটা সেইভাবে চলে না। একদম। প্রান্তিকদা, আমরা প্রায় শেষের মুখে পৌঁছেছি। তো আমি জাস্ট পিচটাও কিন্তু অনেকটা ম্যাটার করে আমাদের এই খেলার ক্ষেত্রে। তো আজকের আমাদের এই পিচের গতিবিধি কি বলছে? দেখো, যেই স্টেডিয়ামটায় খেলা হবে ওখানে এবছর সম্ভবত পাঞ্জাব চণ্ডীগড়ের 2021-এই এই মাঠটার উদ্বোধন হয়েছিল। পাঞ্জাব সম্ভবত এবারের সিজনে এখানে খান চারেক ম্যাচ খেলবে, আমি যদি খুব ভুল না হই। একবার তাও একটু দেখে নিলে হয়তো ভালো হবে, কিন্তু সম্ভবত আমি 4টে বা 5টা ম্যাচ পাঞ্জাব এই মাঠটায় খেলবে, মোল্লাপুর। তো 38,000-এর ক্যাপাসিটি, ছোট মাঠ, অ্যাভারেজ সাইজ মাঠ, খুব ছোট মাঠও নয় আবার বড় মাঠ, বিরাট বড় মাঠও নয়। পিচের কথা তুমি যদি বলো, যা দেখতে পাচ্ছি সবকটা স্টেডিয়ামই কিন্তু কোথাও ব্যাটিংয়ের জন্য পিচ তৈরি করেছে। সবকটা স্টেডিয়ামই ব্যাটিং, কারণ গেমটাই ব্যাটসম্যানদের, লোকে 4-6 দেখতেই আসে এবং 4-6-এর জন্যই পিচ তৈরি করা হয়েছে। তো এখানে পিচ কতটা ফ্যাক্টর হবে আমার মানে ব্যক্তিগতভাবে, হ্যাঁ ফ্যাক্টর হতে পারে। সেটা হচ্ছে ডিউ যদি আসে, মানে মাঠে যদি শিশির পড়ে, সেটা একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু আদারওয়াইজ 40 ওভারের এই গেমে পিচ মানে 20 ওভার একরকম বিহেভ করবে, পরের 20 ওভারে গিয়ে বদলে যাবে, ব্যক্তিগতভাবে আমার মনে হয় না। হ্যাঁ, ডিউটা ফ্যাক্টর হলে হতে পারে। সেক্ষেত্রে এখন আবার নতুন নিয়ম এসছে বল চেঞ্জের অপশন, তো সেটাও আছে ব্যাটসম্যানদের জন্য, সবটাই ব্যাটসম্যানদের জন্য, বোলারদের জন্যই শুধুমাত্র একটা বল চেঞ্জের অপশন। তো যাই হোক, সেটাও তো পিচ আমার কাছে খুব একটা ম্যাটার, আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা ম্যাটার করবে না। ওই পাটা উইকেট, পাটা সার্ফেসই আমরা দেখতে পাবো, যেখানে প্রচুর রান হবে, বা অন্তত অ্যাভারেজ হলেও 150 হয়তো হবে রান। তো নর্মাল, এই বিষয়টা কিছু নেই। টস জেতার পর কে ব্যাটিং নেয়, কে ফিল্ডিং নেয়, সেটাও দেখা। বিশেষত যখন পাঞ্জাব এতটা কি বলবো ফর্মের মধ্যে আছে, তখন পাঞ্জাবের হয়তো ভাবার কিছু নেই। হ্যাঁ, রাজস্থান কি করতে চায়
টসের পর বা তারা কিভাবে টিম সাজাচ্ছে সেই অনুযায়ী টস দেখে হয়তো তারা ডিসাইড করতে পারে। একদমই। তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো প্রান্তিক দা, আরও একবার আশা করি আবারও তোমার সঙ্গে বসার সুযোগ হবে। তবে এটা কিন্তু বলতেই হচ্ছে যে আজকের লড়াইটা খুবই কঠিন, সব দিক দিয়ে চাপে কিন্তু রাজস্থান। আর এই লিগ থেকে যদি পিছিয়ে পড়তে না হয় তাহলে আজকে পাঞ্জাবকে হারাতেই হবে। তো আজ চোখ থাকছে আমাদের নিউ চণ্ডীগড়ের দিকে। পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের এই ম্যাচ আর আইপিএল সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি ডিটেলসের জন্য চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।